বাংলার আনাচে কানাচে লুকিয়ে আছে অজস্র ইতিহাস। তার কতটুকুই বা আমরা জানি? আমাদের চেনার মধ্যেই লুকিয়ে আছে অচেনা ইতিহাস। আমরা প্রতি সফরে চেষ্টা করি সেই ইতিহাসকে ছুঁয়ে দেখার। আমরা আজ বেরিয়ে পড়েছি তেমনই এক সফরে, কলকাতা থেকে একটু দূরে। আজ আমাদের গন্তব্য হাওড়া জেলার বাগনান। চলুন শুরু করি সফর। শীতের ফুল, কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, রূপনারায়ণ নদ আর ইতিহাসের গল্প, এই নিয়ে বাগনান। বাগ আর নান, এই দুই মিলে হলো বাগনান। আরবি ভাষায় নান শব্দটির দুটো অর্থ, গঞ্জ আর রুটি। বাগনানের বাগ কথাটি এসেছে দেবী বাগেশ্বরী বা বাঘেশ্বরী থেকে। বাঘেশ্বরীর মন্দির ঘিরে যে বাজার বা গঞ্জ, তা থেকেই বাগনান নামটির উৎপত্তি। দামোদর আর রূপনারায়ণ নদের মাঝে বাগনানের অবস্থান। বাগনান হাওড়া জেলার অন্যতম প্রাচীন এবং প্রসিদ্ধ মফস্বল শহর। বাগনানের দেউল গ্রামে ক্ষুদিরাম বসুর মামার বাড়ি। এই বাগনানের মাটি থেকে 1940 সালের 5ই মে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবাসীকে ডাক দিয়েছিলেন স্বাধীনতার লড়াইয়ের জন্য প্রস্তুত হতে। এসেছিলেন কাজী নজরুল ইসলামও। বাগনানের নামের উৎস খুঁজতে গেলে প্রথমেই উঠে আসে বাঘেশ্বরী দেবীর কথা। প্রায় 400 বছর আগে বর্তমান বাগনান কাছারিপাড়া এলাকার পূর্ব ও পশ্চিম দিক দিয়ে দামোদর ও রূপনারায়ণ নদ প্রবাহিত হতো। এই দুই নদের চরভূমি ছিল জঙ্গলে ঘেরা। বাঘের আক্রমণে প্রায়শই প্রাণ যেত স্থানীয় মানুষের। বাঘের হাত থেকে রক্ষা পেতে উভয় নদের চরে দক্ষিণ রায় বনবিবি ও বাঘেশ্বরী দেবীর আরাধনা শুরু হয়। 19বিংশ শতাব্দীর অন্তিম লগ্নে ব্রিটিশদের রাজত্বকালে স্থানীয় জমিদার গোপাললাল শীল নদীর চর থেকে বাঘেশ্বরী দেবীকে তুলে এনে মন্দিরে প্রতিষ্ঠা করেন। গবেষকদের মতে বাগনানের পূর্বের নাম ছিল বাঘনান। নান শব্দের অর্থ চরভূমি। নদীর চরে বাঘেশ্বরী দেবীর পুজো হওয়ায় এই এলাকার নাম হয়েছিল বাগনান। তা আজ লোকমুখে বাগনান হয়ে গিয়েছে। আজও বাগনানে বাঘেশ্বরী দেবীর আরাধনা করা হয়। তবে বাগনান বিখ্যাত খালোর কালীবাড়ি মন্দিরের জন্য। বাগনানের অভিভাবিকা খালোর কালীমা। তাঁর অনুমতি ছাড়া বাগনানে কোনো শুভ কাজ হয় না। বাগনান স্টেশন থেকে 2.5 কিলোমিটার দূরে খালোর গ্রাম। আইনি আকবরী গ্রন্থ অনুযায়ী প্রাচীন এই খালোর গ্রাম ছিল খালোর পরগনার অধীনস্থ। এই খালোরেই 450 বছর ধরে বিরাজ করছেন এই জাগ্রত দক্ষিণাকালী। জনশ্রুতি থেকে জানা যায় মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের মহারাজা কন্দর্প নারায়ণ। তিনি ছিলেন কালীর উপাসক। স্বপ্নে মা দক্ষিণাকালী মহারাজকে দামোদরের তীরে তার নিম কাঠের মূর্তি প্রতিষ্ঠা করার আদেশ দিয়েছিলেন। স্বপ্নে রাজাকে মা কালী বলেছিলেন মূর্তির জন্য প্রয়োজনীয় নিম কাঠ নিজে থেকেই ভেসে আসবে দামোদরের স্রোতে। এরপর মহারাজ দেবোত্তর সম্পত্তি হিসাবে দান করেছিলেন দামোদর সংলগ্ন 365 বিঘা জমি। কন্দর্প নারায়ণের অর্থানুকূল্যে দামোদরের তীরে নির্মাণ করা হয়েছিল পোড়া ইট দিয়ে তৈরি দক্ষিণাকালী মন্দির। সেই সময় মন্দিরের গা ঘেঁষে প্রবাহিত হতো দামোদর নদ। শোনা যায় মন্দির নির্মিত হওয়ার পর সত্যি একদিন জলের স্রোতে ভেসে এসেছিল নিম কাঠের প্রকাণ্ড এক গুঁড়ি। সেই গুঁড়ির কাঠ দিয়েই নির্মিত হয় 8 ফুট উচ্চতার দক্ষিণাকালী। তারপর সাড়ম্বরে মা কালীকে প্রতিষ্ঠা করা হয়েছিল খালোরের মাতৃমন্দিরে। পুরনো বিগ্রহ নষ্ট হয়ে গেলে 1347 বঙ্গাব্দের 32 আষাঢ় প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল নিমকাঠ দিয়ে তৈরি নতুন বিগ্রহের। আষাঢ় মাসে মহা সমারোহে মাতৃমন্দিরে পালিত হয় মায়ের জন্মদিন। এই মন্দিরে ভাদ্র মাসের অমাবস্যায় তাল কালী ও পৌষ মাসের অমাবস্যায় মূলা কালী রূপে পূজিতা হন মা দক্ষিণাকালী। বাগনানে যেমন কালী আছেন তেমনই আছেন কৃষ্ণ। এই অঞ্চলের রাধা গোপীনাথ জিউ মন্দিরটিও বিখ্যাত। 2007 সালে মায়াপুরের গৌড়ীয় মঠের অধীনস্থ মন্দিরটি গড়ে ওঠে। শ্রীল
অচ্যুতানন্দ মহারাজ মন্দিরটি প্রতিষ্ঠা করেন। হাওড়া জেলার প্রথম গৌড়ীয় মঠ এটি। রাধাকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা হয়। 2026 সালে নতুন মন্দিরের দ্বার খুলে যাবে সাধারণের জন্য। এই মন্দিরের উচ্চতা 100 ফুট। প্রতি পঞ্চম দলে মহোৎসব অনুষ্ঠিত হয়। শীতকালের বাগনান রঙিন হয়ে থাকে নানা রঙের মরশুমি ফুল আর গোলাপের সমারোহে। বাগনানের বাটুল গ্রাম বিখ্যাত ফুল চাষের জন্য। এই গ্রামে প্রচুর নার্সারি রয়েছে। ফুল থেকে ফল, গাছের চারার সেরা ঠিকানা বাগনান। বাটুল গ্রাম বিখ্যাত এখানকার শাঁখারি পাড়ার জন্য। বাগনানের শাঁখা শিল্প বিখ্যাত। হাওড়া জেলার বাটুল গ্রামে শঙ্খ শিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের হাতের কাজের সুনাম জেলা জুড়ে। শাঁখারি গ্রামে শাঁখা আর শঙ্খ দুই পাওয়া যায়। কাঁচা মাল বেশিরভাগ আসে শ্রীলঙ্কা থেকে। তামিলনাড়ু থেকেও শাঁখ শিল্পের রসদ সংগ্রহ করেন কারিগররা। বাগনান বেড়াতে গেলে ঘুরে আসতেই হবে এই অঞ্চলের সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থান কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। শহরের ভিড় থেকে দূরে পানি ত্রাসে সামতা বেড়েতে বানিয়েছিলেন এই বাড়িটি। আজও দেউলটি লাগোয়া সামতায় শরৎকুঠি দেখা যায়। 1919 সালে এখানে জমি কেনার পর শরৎচন্দ্র নিজে গ্রামের নাম বদলে সামতাবেড় রাখেন। বাগান ঘেরা দোতলা বাড়ি, লেখার ঘরের জানলা দিয়ে রূপনারায়ণ দেখা যেত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়েই আজও বয়ে চলেছে রূপনারায়ণ। তবে তাঁর জীবনকালে এই নদ আরও অনেক চওড়া ছিল। লেখক তার নিজের ঘরে বসে জানলা দিয়েই দেখতে পেতেন নদীর বয়ে চলা, নৌকার আসা যাওয়া। এখন নদী পিছিয়ে গিয়েছে অনেকটাই, সেই বিস্মৃতিও আর নেই। এখানেই তিনি লিখতেন, পড়তেন, ভাবতেন। 1923 ফেব্রুয়ারি থেকে শরৎচন্দ্র এখানে থাকা শুরু করেন। দেবদাস, বৈকুণ্ঠের উইল, দেনা পাওনা, দত্তা, শ্রীকান্ত, পরিণীতা, নিষ্কৃতির মতো জনপ্রিয় উপন্যাস এবং মহেশ, রামের সুমতির মতো বিখ্যাত ছোট গল্প এখানে বসেই লিখেছিলেন শরৎচন্দ্র। বাড়িতে আপনি দেখতে পাবেন বার্মা কাঠের আসবাব, শরৎচন্দ্রের ব্যবহৃত লেখার ডেস্ক, জাপানি ঘড়ি এবং বইয়ের সেলফ। সবকিছুই যত্ন করে সাজানো। সামতাবেড়ের দোতলা বাড়িটি ব্রহ্মদেশীয় স্থাপত্য শৈলী অনুসরণে বানানো। এখানে শরৎচন্দ্র তাঁর জীবনের 12টি বছর কাটিয়েছেন। দোতলা বাড়িতেই সাহিত্যিকের নিজস্ব ব্যবহৃত সামগ্রী সংরক্ষণ করে রাখা আছে। 1978 বন্যায় বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। সঠিক পুনর্নির্মাণের কাজ শুরু হয় 2009 সালে। আবার পূর্বের অবস্থায় বাড়িটিকে ফিরিয়ে আনা হয়েছে। 2001 সাল থেকে বাড়িটি হেরিটেজ তকমা পেয়েছে। এই বাড়িতেই থাকতেন শরৎচন্দ্রের দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী এবং ভাই স্বামী বেদানন্দ, যিনি পরে বেলুর মঠের সন্ন্যাসী হন। বাগানে হিরণময়ী দেবীর সমাধি দেখতে পাবেন। বাড়িতে বাগান চর্চা করতেন শরৎচন্দ্র। তার নিজের হাতে রোপণ করা বাঁশ এবং পেয়ারা গাছ রয়েছে বাড়ির বাগানে। শরৎচন্দ্রের বাড়ির বাড়তি আকর্ষণ শ্রীরাধা এবং মদন গোপালের মন্দির। একটি প্রাচীন আটচালার মন্দির আছে শ্রীরাধা ও মদন গোপালের। মন্দিরের গায়ে টেরাকোটার কারুকার্য দেখার মতো। 1651 সালে মঙ্গলাহাটের জমিদার মুকুন্দ প্রসাদ রায়চৌধুরী এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই দেউলের নামেই বোধহয় এই জায়গার নামকরণ। তাঁর বহুল জনপ্রিয় ও বিখ্যাত গল্প রামের সুমতি শরৎচন্দ্র এই বাড়িতে বসেই লিখেছিলেন। যারা রামের সুমতি পড়েছে তাদের সবার লেখকের বাড়ির সামনের পুকুরটা দেখেই কার্তিক গণেশের কথা মনে পড়বেই। লেখকের ঠাকুর ঘরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের উপহার দেওয়া রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। রাধাকৃষ্ণ এখনও প্রত্যেক দিন নিত্য পূজিত হন। দেশবন্ধু, নেতাজি সহ এই বাড়িতেই অনেক গুণী মানুষের পায়ের ধুলো পড়েছে। এই বাড়িতেই তিনি স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে মিটিং করতেন। শরৎচন্দ্রের আবাসগৃহে প্রবেশ পথে ফটকে সোনালী অক্ষরে লেখা, সংসারে যারা শুধু দিলে পেলে না কিছু, যারা বঞ্চিত, যারা দুর্বল, উৎপীড়িত, মানুষ হয়েও মানুষে যাদের চোখের জলের কখনো হিসাব মেলে না,
নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনোদিন ভেবেই পেলে না সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই, এদের কাছেও কি ঋণ আমার কম? এদের বেদনাই দিলে আমার মুখ খোলে, এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে। ফটক পেরিয়ে বাড়িতে ঢুকলেই চোখে পড়বে শরৎচন্দ্রের এক আবক্ষ মর্মর মূর্তি। মানুষের গল্প, মানুষের হাতে গড়ার ইতিহাসকে নতুন করে জানতে সঙ্গে থাকুন আমাদের। আবার আমরা বেরিয়ে পড়ব এমন কোনো চেনা জায়গার অচেনা কাহিনীর সন্ধানে। আর এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।